কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বিষয়ে চলে এসেছে জার্নালিজমে আমরা দেখছি। সেই বিষয়গুলি অনেক ক্ষেত্রে বিভ্রান্তিকর তথ্য আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে অপতথ্য নিয়ে খুব কথা হচ্ছে। প্রতিদিনই কথা হচ্ছে। আজকেও মন্ত্রী কথা বলেছেন যে অপতথ্য প্রচার রোধ করতে হবে। এইটি খুব কঠিন একটি কাজ। এটি আসলে কিভাবে মোকাবেলা করা সম্ভব আপনার কাছে মনে হয়? আসলে আমাদের দেশে অনেক গণমাধ্যম আছে। অনেকগুলো টেলিভিশন চ্যানেল আছে। প্রায় ৫০ টার মতো বোধহয় টেলিভিশন চ্যানেল আছে। অনেকগুলো সংবাদ মাধ্যম আছে, প্রিন্ট নিউজ আছে, ডিজিটাল মিডিয়া আছে। কিন্তু এগুলোকে কন্ট্রোল করার অথবা এগুলোর কোনো ওভারসাইট বডি নেই। আপনি যদি যুক্তরাজ্যের ক্ষেত্রে দেখেন, ইউকেতে এখানে অফকম নামে একটা রেগুলেটরি বডি আছে। যারা সংবাদপত্রটা ঠিকমতো অথবা গণমাধ্যম ঠিকমতো কাজ করছে কিনা, গণমাধ্যমের রেগুলেটরি অ্যাফেয়ার্স গুলো তারা কন্ট্রোল করে থাকেন। এবং তারা এখানে কোন রকমের এমন কোন সিদ্ধান্ত নেন না, যা আপনার বিতর্কিত অথবা তার কোন পক্ষপাতিত্ব এখানে করার কোনো সুযোগ নাই। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এরকম কোনো প্রতিষ্ঠান নেই। বাংলাদেশের বেশিরভাগ আমার মনে হয় ৯০% প্রতিষ্ঠানের আপনার গণমাধ্যমেরই কোন রকমের এডিটোরিয়াল পলিসি নাই। আপনি যদি আ নিজের জন্য একটা এডিটোরিয়াল পলিসি সেট না করেন, তাহলে আপনার অধীনে যারা যারা সাংবাদিক আছেন, সংবাদকর্মী আছেন, তারা কিভাবে অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ডার্ড সেট করবে? আপনাকে তো একটা স্ট্যান্ডার্ড রাখতে হবে যে এটা হচ্ছে আমার গাইডলাইন, এটা হচ্ছে আমার পলিসি। আমাকে এগুলোর ভেতরে থেকে কাজ করতে হবে। You have to set those out. তো আমার মনে হয় এখন যিনি আমাদের তথ্যমন্ত্রী যিনি আছেন, জনাব স্বপন সাহেব, হি ইজ এ ভেরি নাইস ম্যান। লাইক হি ইজ এ ভেরি নাইস ম্যান অ্যান্ড আমার আমার জানা মতো উনি চেষ্টা করছেন এ ধরনের একটা রেগুলেটরি বডি ক্রিয়েট করতে। উনি বোধহয় খুব সম্ভবত এদেশের যে অফকম আছে, অফকমের সাথেও বাংলাদেশ থেকে হয়তো যোগাযোগ করার চেষ্টা চলছে। এবং এরকম কিছু একটা ওভারসাইট বডি কিভাবে ইন্ট্রোডিউস করা যায়, যারা এনশিওর করবে যে গণমাধ্যমরা অপতথ্য অথবা কোন রকমের প্রতিহিংসামূলক রিপোর্টিং অথবা এমন কিছু তারা করছে না জি, যেটাতে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জি, একটা চেষ্টা চলছে। সো এই পুরো জিনিসটাকে একটা ফ্রেমওয়ার্কে আনার জি। চেষ্টা সম্ভবত করা হচ্ছে আমার আমার জানা মতে। জি, আমরা ১ম এই বলছিলাম যে নিরাপত্তা ঝুঁকি সাংবাদিকদের বা জীবনের ঝুঁকি সাংবাদিকদের বাড়ছে, প্রতিনিয়তই বাড়ছে। আ সেই জিনিসটি আসলে কিভাবে দূর করা সম্ভব? এক্ষেত্রে রাষ্ট্রেরও একটি দায়িত্ব আছে নিশ্চয়ই? রাষ্ট্রের দায়িত্ব অবশ্যই আছে। কিন্তু আপনি যখন একবার সেফ ওয়ার্ক প্লেস করে দিবেন, আপনি যখন সেফ ওয়ার্ক প্লেস এনশিওর করতে পারবেন যে ওয়ার্ক প্লেসে আপনার কর্মীদেরকে আপনি নিজেই হয়তো ফায়ার করবেন না তাদের কাজের জন্য। সাংবাদিকদের ক্ষেত্রে শুধুমাত্র যে শারীরিক নিরাপত্তা অথবা আ অন্য কোন প্রতিপক্ষ এসে আপনাকে আঘাত করছে, ব্যাপারটা কিন্তু এরকম না। তাদের জব সিকিউরিটিরও একটা ব্যাপার আছে। আপনি যদি যেখানে কাজ করছেন সে মালিক পক্ষ যদি আপনাকে একটা বার দিয়ে দেয় যে আপনি এর থেকে বেশি কিছু করতে পারবেন না, এর থেকে বেশি কিছু গেলে আপনার চাকরি চলে যাবে। সেটাও তো আপনাকে এনশিওর করতে হবে যে আমি আমার রিপোর্টিং এর জন্য যেন আমার চাকরিটা চলে না যায়। বিকজ সাংবাদিকদের তো নিজস্ব পরিবার আছে, তাদের নিজেদের জন্য কাজ করতে হবে। সুতরাং আ এই ক্ষেত্রটা মালিক পক্ষকে তৈরি করতে হবে এবং এই ক্ষেত্র তৈরি করার জন্য ওই যে আমি আপনাকে যেটা বললাম যে তাদের একটা এডিটোরিয়াল পলিসি যেটা which is acceptable এবং অফকম এর মধ্যে একটা রেগুলেটরি বোর্ড অথবা একটা ওভারসাইট বডি আমাদের ইমপ্লিমেন্ট করা অত্যন্ত প্রয়োজন। জি। ডিজিটাল সাংবাদিকতার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হয় আপনার কাছে? ডিজিটাল সাংবাদিকতার ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার যে ম্যাটেরিয়াল আপনার কাছে আসে সেটাকে ভেরিফাই করা। কারণ আপনার অনেক ফুটেজ আসে। আর এখন এআই অল্টার্ড ফুটেজের কোনো অভাব নাই। জি, এখন এই ফুটেজ এআই অল্টার্ড কিনা এটা আপনাকে অ্যাসেস করার মতো ক্যাপাসিটি থাকতে হবে। আপনার ওরকম ফ্যাক্ট চেকিং একটা ইউনিট থাকতে জি। হবে। এটা না থাকলে ইট ইস ভেরি ডিফিকাল্ট, এক্সট্রিমলি চ্যালেঞ্জিং, ভেরি চ্যালেঞ্জিং। আ আরেকটি বিষয় আমরা দেখি যে আ নারীদের অংশগ্রহণ সাংবাদিকতায় আমরা আগের থেকে কম দেখছি। যেটি মনে হয়। আ আরেকটি হয়রানিরও শিকার হচ্ছেন তারা। সেটি আসলে সাংবাদিক নারী হোক বা পুরুষ হোক, এই অনলাইন হয়রানিটা অনেক বেশি পরিমাণে আপনি নিশ্চয়ই বেড়ে গেছে জানেন। এই ক্ষেত্রে আসলে কি ব্যবস্থা নেয়া যেতে পারে? অনলাইন হয়রানি যে শুধুমাত্র সাংবাদিকদের ক্ষেত্রেই হচ্ছে তা না। অনলাইন হয়রানি বাংলাদেশের আপনি বলেন গ্লোবালি যদি আপনি বলেন অনলাইন হয়রানি আ বেশ এক্সট্রিম পর্যায়ে এখন আপনার পৌঁছে গেছে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে আপনার TikTok বলেন, Facebook বলেন, Twitter অথবা অন্য যে সমস্ত প্ল্যাটফর্ম গুলো আছে এখানে আ
বহু ধরনের বহু শ্রেণীর মানুষ এখানে আসেন। কারো শিক্ষার এক রকমের থাকে, কারো পারিবারিক ব্যাকগ্রাউন্ড এক রকমের থাকে। এখানে আপনার সেফগার্ড মেথডস ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের সঠিক কোন রকমের ওই ধরনের কোন রকমের পলিসি নাই। বাংলাদেশে ধরেন কোন রকম সাইবার পেট্রোলিং হয় না, বাংলাদেশে কোন রকম সাইবার পুলিশ হয়তো আছে, বাট তারা কোনো কিছুই ভাবে ইমপ্লিমেন্ট করতে পারে না। কিন্তু যেগুলা হয়, যেমন ধরেন কার্টুন আঁকার জন্য, অথবা কাউকে কোনো বিশেষ মন্ত্রীকে নিয়ে অথবা কোনো ক্ষমতাবান ব্যক্তিকে নিয়ে আপনি কথা বলার জন্য আপনি অ্যারেস্ট হয়ে যাচ্ছেন। অন দ্য আদার সাইড বডি শেমিং করা হচ্ছে মেয়েদেরকে, নারী সাংবাদিকদেরকে বাজে কথা বলা হচ্ছে, অথবা কোনো ফিমেল অ্যাক্ট্রেসকে নিয়ে ডার্টি কথা বলা হচ্ছে, সেগুলো কোনো রকমের আমরা রিপারকেশন অথবা কোনো রকমের জবাবদিহিতা দেখতে পাচ্ছি না। কারণ ওই যে আপনার ক্ষমতাবানদের জন্য আসলে জি। সবকিছু হয়, যাদের ক্ষমতা নাই তাদের কে নিজের নিজের মেথডটা নিজেরাই আপনার বের করে আনতে হয়। এই এই সমস্ত কারণেই আমাদের দেশেও এটা হচ্ছে। আহ, আর আপনি বিশ্বব্যাপী তো আপনার মুক্ত অবাধ অবাধ বাক স্বাধীনতার কারণে এখন এত নোংরা সব ঘটনা ঘটছে যা আসলে অবর্ণনীয় আর কি।